আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তৌফিক মাহফুজ জার্নালে যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন, আমি আবারও এলাম এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যদিও তার পদত্যাগপত্রে এখনো হদিস পাওয়া যায়নি, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে ভারতের দিল্লিতে যে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, সেটি আজকে বিশ্ব মিডিয়ায় গতকালকে থেকেই একেবারে সর্বোচ্চ পর্যায়ে বাঙালিদের কাছে ছড়িয়ে পড়েছে। এমনকি বাংলা ভাষাভাষী ছাড়াও বিশ্বের সব মহলে এটি গেছে, কারণ আন্তর্জাতিক এমন কোনো গণমাধ্যম নেই যে যেখানে শেখ হাসিনার এই বক্তব্য ফলাও করে ছাপা হয়নি। শুধুমাত্র ব্ল্যাক আউট ছিল বাংলাদেশে। প্রশ্নটি হলো, বাংলাদেশ সরকার বাংলাদেশের ভিতরের গণ্ডির ভিতরের গণমাধ্যমের গলা চেপে ধরেছে, মুখ চেপে ধরেছে, ব্ল্যাক আউট করেছে, সংবাদ ছাপতে দেয়নি, সেটি না হয় ঠিক আছে, কিন্তু ভারতের সরকারকে কেন অনুরোধ করেছিল, কেনই বা কালকে সংবাদ সম্মেলনের পরে আবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতি দিয়ে ভারতের প্রতি, যে কেন শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ তিনি পেলেন। তার মানে বাংলাদেশ সরকার, মানে তারেক রহমান সরকার কি চেয়েছিল বাংলাদেশের গণ্ডি ছাপিয়ে ভারতের গণমাধ্যমের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে ভারত সরকারের মাধ্যমে, মানে বাংলাদেশের ভারতের গণমাধ্যমের সাংবাদিকদের মুখও কি তারা বন্ধ করতে চেয়েছিল কিনা প্রেস কনফারেন্স বন্ধের প্রক্রিয়ার মধ্য দিয়ে জানার বোঝার চেষ্টা করব। সঙ্গে আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক। আমি আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। বলেন না। জি, আমি একটু সরাসরি আপনার কাছ থেকে শুনতেই চাই যে গতকালকে যেই ভাবে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিলেন, আর শুরুতে আপনার একটু পর্যবেক্ষণ, আপনি কিভাবে দেখছেন? খুব ছোট করে একটু শুনে আমরা মূল শিরোনামের আলোকে চলে যাব। দেখুন, এই যে বাংলাদেশ সরকার এটাকে ব্লক করার চেষ্টা করেছে, বাংলাদেশের ভেতরে খানিকটা সফল হয়েছে, পুরোপুরি হয়নি। এবং ভারত সরকারের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়ে ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের বিদেশ মন্ত্রক যে বিবৃতি জারি করেছে, এটা যে দ্বিচারিতার চরম, তার উদাহরণ হচ্ছে যে এই কাজ তারেক সাহেব নিজে লন্ডনে বসে দীর্ঘ 17 বছর করেছে। উনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন উনি পার্টির মানে কর্মীদেরকে অ্যাড্রেস করেছেন, পার্টির কর্মীদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। এবং যেটা পরবর্তী সময় বিএনপির তরফে দাবি করা হয়েছে, সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন যে আমি শিলংয়ে থেকেও তো দলের কাজ করেছি। উনি কেন শিলংয়ে এসেছিলেন, কেন এখানে ছিলেন এত বছর, সেটা উনি ভালো করে বলবেন। কিন্তু উনি ওই বিলাসবহুল ওই গেস্ট হাউসে থেকে উনি তো দাবি করছে যে উনি দেশের ভিতরে না থেকে উনি এবং ওনার নেতা তারেক রহমান লন্ডনে থেকে এই দেশে গণ আন্দোলন পরিচালনা, বিএনপির অ্যাক্টিভিটি, সরকার বিরোধী কার্যকলাপ সবই করতে ওরা সক্ষম হয়েছে। তো তারা যদি লন্ডনে বসে এটা করলে জায়েজ হয়, শেখ হাসিনা দিল্লিতে বসে একটা প্রেস কনফারেন্স করেছে, শেখ হাসিনা কোনো আন্দোলনের ডাক দেওয়া বা কোনো রকম গোলমাল পাকানোর বাংলাদেশে এইসব তো কিছু বলেনি। উনি শুধু বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা হোক, আমাদের কর্মীদের বিরুদ্ধে এইসব ভুয়ো মামলা যেগুলি দেওয়া হয়েছে, হাজারে হাজারে মামলা, তো এগুলি প্রত্যাহার করা হোক, আর আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা। এইটা যদি আটকানোর জন্য এতটা মরিয়া হয়ে ভারতের বিরুদ্ধে হইচই তারা করছে, এত বড় বড় কথা বলছে, আবার ডিজেল চাইছে ভারতের কাছে। আজকে আপনি দেখুন পাইপলাইনের মাধ্যমে ডিজেল যাচ্ছে। ব্যাপারটা কি, এটা পাকিস্তানের লাইন। যে পাকিস্তানের লাইন পুরো বাংলাদেশের বর্তমান সরকার এটা ফলো করছে। ইউনূস সাহেব শুরু করে গেছিলেন এবং পাকিস্তানের বর্তমান সরকার, এই বাংলাদেশের বর্তমান সরকার এটা ফলো করছে। মানে কিছু প্যাচে পড়লে তখন ভারত, আর ওদের কথা মতো সব করতে হবে। ইন্ডিয়া ইজ অ্যান ওপেন স্টেট। এখানে আমাদের দুই বেলা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেটা সহ্য করে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রিত্ব করতে হয়, বিকজ দিস ইজ এ ডেমোক্রেসি। এই বাংলাদেশের মতো, হ্যাঁ, ওই মানে আমেরিকানরা খুশি হতে পারে এতে। আমেরিকানরা তো আমেরিকার প্রেসিডেন্টের ফেভারিট কে, এই অঞ্চলের সব থেকে ফেভারিট লোক হচ্ছে পাকিস্তানের সেই জেনারেল আসিফ মুনি, যে ফিল্ড মার্শাল বলে নিজেকে মনে করে, আসলে ফিল্ড মার্শাল। মারধর খেয়ে আমেরিকার পায়ে পড়ে তুমি ইন্ডিয়াকে যুদ্ধ বন্ধ করো।
সিন্ধুর অপারেশন বন্ধ করো। এনিওয়ে, বাংলাদেশে যেটা ব্যাপার, যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে, আপনার দেশে আপনি সেন্সরশিপ করছেন, এই করছেন, ইন্ডিয়াতে সালাউদ্দিন সাহেব এখানে বসে থেকে যদি উনি নিজেই বলেছেন, এটা ওনার স্বীকারোক্তি, যে উনি দলের কাজ করেছেন, দলের সংগঠনের গুরু দায়িত্ব তারেক রহমান তার উপর অর্পণ করেছিলেন, যে ভারত থেকে বসে থেকে এটা করতে, তার যদি ইনফরমেশন চ্যানেল আমরা ব্লক না করে থাকি, ইজিলি করতে পারতো। উনি তো অফিসিয়ালি ইন্টারমেন্টে ছিলেন, সেটা তো সালাউদ্দিন সাহেবকে আমরা করিনি। তারেক সাহেব লন্ডনে বসে থেকে এটা করেছে, তো লন্ডনে বসে তারেক সাহেব যেটা করছেন এটা জায়েজ, সালাউদ্দিন সাহেব শিলংয়ে বসে যেটা করছেন এটা জায়েজ, আর শেখ হাসিনা দিল্লিতে বসে, হ্যাঁ, মানে আধা ঘন্টা 40 মিনিট প্রেসের সাথে কথা বলেছে, সেটা নিয়ে এদের মাথা গরম হয়েছে। মানে কতটা কি হোয়াট ডেমোক্রেসি ইজ বাংলাদেশ টকিং অ্যাবাউট? বাংলাদেশে এটা কি কি ডেমোক্রেসি? মাথা গরম নাকি ভয়ের কারণে মূলত এগুলো বন্ধ করেছে? শেখ হাসিনা এমন কি বললেন যে তারেক রহমান সরকার ভয় পাওয়ার কারণ এবং এমন পরিস্থিতি তৈরি করলেন? দেখুন, এই সালাউদ্দিন তো খুব বড় বড় কথা বলে, হ্যাঁ, যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আসলে এরা আওয়ামী লীগকে জমের মতো ভয় পায়। এরা জানে যে আওয়ামী লীগের উপরে ব্যান তুললে আওয়ামী লীগ যদি রাজপথে নামে, এবং গত 2 বছরে ইউনূসের চরম দুঃশাসনে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। এর কৃতিত্ব আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগ তো 2 বছরে তারা মারধরের ভয়ে, মামলা মোকদ্দমার ভয়ে, মামলার ভয়ে, মবের ভয়ে, কেউ এখানে গা ঢাকা দিচ্ছে, কেউ ওখানে গা ঢাকা দিচ্ছে, কিন্তু এতে করে এই যে কোনো গভর্নেন্স বলে কোনো একটা অ্যাবসলিউট ললেস স্টেট, হ্যাঁ, এবং যেখানে একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ, ভেন্ডেটা রিপাবলিক, এই জায়গাতে মানুষ আর এটা সহ্য করতে পারছে না। আর বিএনপির কথা বলবো, বিএনপি নিয়ে এই তারেক রহমান আজকে এত বড় বড় কথা বলছেন, হ্যাঁ, ওনার লোকজন বড় বড় কথা বলছেন, ওনার সম্বন্ধে এই আমেরিকানরাই একসময় জেমস মরিয়ার্টি ইত্যাদি উইকিলিক্স, আপনি জানেন কি ধরনের রিপোর্ট, উনি হাওয়া ভবনের থেকে কত টাকা রোজগার করেছেন, কি করে ঘুষ নিতেন, এগুলি পুনরাবৃত্তি যদি করতে। আর আজকে শেখ হাসিনা নিয়ে এরা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে। তোমার বিরুদ্ধে তো রায় হয়েছিল ভাই, তোমার বিরুদ্ধে তো রায় হয়েছে। তুমি শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলার প্রধান আসামি ছিলে, তোমার বিরুদ্ধে রায় হয়েছিল। তোমাকে যখন সেনাবাহিনীর লোকজন পে দিয়ে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছিল, তুমি কি কি অবস্থায় তুমি দেশ ছেড়ে একেবারে মুচলেখা দিয়ে আমি রাজনীতি করব না, তারপরে গিয়ে যদি তুমি ইংল্যান্ডে বসে থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করো, সেটা জায়েজ। শেখ হাসিনা ভারতে আছেন, যতদিন খুশি উনি থাকবেন। ভারত সরকারের অবস্থান এই ব্যাপারে পরিষ্কার। আর ভারতকে হুমকি টুমকি দিলে বাংলাদেশকে চাবি দেওয়ার 50 রকমের। আমাদের যে একটা সমস্যা হচ্ছে কি জানে, সমস্যা না, এটা ভারতবর্ষের একটা পুরো মানে ইটস এ পলিসি, যে আমরা এমন কিছু করবো না যাতে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যখন চিটাগাঙে অস্ত্র আসবে, সেই 10 ট্রাক অস্ত্র ভারতের ইন্টেলিজেন্সের কাছে যখন এই খবর আসে, এবং এই ব্যাপারটা যখন মোটামুটি মানে ভারত সরকার তো, এটা পাকিস্তান না যে আর্মি একটা অপারেশন করে দিল, আইএসএ একটা অপারেশন করে দিল। আগে ফরেন টেরিটরিতে কোনো অপারেশন করতে গেলে পলিটিক্যাল ক্লিয়ারেন্স লাগে, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি অ্যাফেয়ার্স তার ক্লিয়ারেন্স লাগে। তো এই প্রশ্ন যখন আর্মির তরফ থেকে তোলা হয়েছিল, মিলিটারি ইন্টেলিজেন্সের তরফ থেকে সেনা প্রধানের মাধ্যমে, আমাদের ডিফেন্স মিনিস্টার তখন জর্জ ফার্নান্ডিস, উনি কিন্তু খুব উৎসাহী ছিলেন। প্ল্যানটা ছিল যে আমাদের লোকজন ঢুকবে, এবং যে সময় ওখানে এই অস্ত্র টস্ত্র নামবে, যেহেতু এই অস্ত্রের একটা বড় গন্তব্যস্থল ভারতের আসাম রাজ্য আলফার চিহ্ন, এই অস্ত্র নামার অবস্থায় রকেট টকেট ফায়ার করে পুরো জায়গাটা। এইটা যখন বাজপেয়ী সাহেবের কাছে আসলো, এবং আমাদের তখনকার যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ব্রজেশ মিশ্র, বাজপেয়ী সাহেব প্রথম জিজ্ঞেস করলেন যে ক্যাজুয়ালিটি কিতনা হোগা, মানে কত লোক ওখানে মারা যেত। বলো যে ওখানে অনেক মানে শ্রমিক থাকবে, বন্দর শ্রমিক, তারা মাল নামাবে, 300-400 শ্রমিক, অনেক বড় কনসাইনমেন্ট। তখন বললো না না, আমাদের সমস্যা বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়ে, সাধারণ বাংলাদেশের 300-400 লোক ওখানে মারা যাবে, এটা সরি, আই ক্যানট ক্লিয়ার দিস অপারেশন। তারপরে এই অপারেশন কিভাবে হয়েছে জানে, এই তারেক রহমান হাওয়া ভবনে বসে তার চেলা চামুন্ডা গিয়াসউদ্দিন আল মামুন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এই প্ল্যানিং করেছিলেন। আজকে আপনাকে একটা জিনিস বলি, এরা যে বলে যে ইন্ডিয়া আওয়ামী লীগ ছাড়া কিছু চেনে না, 2001-এ যখন বেগম জিয়া প্রাইম মিনিস্টার হলো, তারেক রহমান তখন কিছু না, উনি শুধু হাওয়া ভবনে বসে টাকা কালেকশন করে, নোট বানান। তো তারপরে উনি যখন ইন্ডিয়াতে এসছেন, ওই সময় ওনার আম্মু যখন প্রাইম মিনিস্টার, হি ওয়াজ গিভেন এ ওয়ার্ম ওয়েলকাম, এবং ইন্ডিয়া ট্রাই টু মেক গুড রিলেশন উইথ বিএনপি। তার লাভ কি হলো জানেন? ভারত তো খুব কটু অভিজ্ঞতার মাধ্যমে এই ব্যাপারগুলি উপলব্ধি করেছে, যে
এই 2001-2 এর এই ঘটনা, তারেক রহমানকে রিসিভ করা হচ্ছে দিল্লিতে, ইজ গিভেন এ রয়্যাল ওয়েলকাম। আর তারপরে 2004-এ এই লোক বসে হাওয়া ভবনে চক্রান্ত করছে, অস্ত্র ঢুকবে, পরেশ বড়ুয়া আলফা আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা অর্ধেকটা অস্ত্র নিয়ে ওখানে ঢোকাবে আসামে, ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালাবে, আর বাকিটা বাংলাদেশের সব হুজুরদের হাতে যাবে, সব জিহাদিদের হাতে যাবে। বাংলাদেশে সেই সময় তারেক রহমান তো হাওয়া ভবন, ওনার আম্মুর সময় একসাথে সবগুলি জেলাতে বোম ব্লাস্ট হয়েছিল, আপনার মনে আছে? কতগুলি বড় টেরোরিস্ট অ্যাকশন হয়েছিল, আপনার মনে আছে? আনোয়ার চৌধুরী জি ব্রিটেনের জি রাষ্ট্রদূত বাংলাদেশে, হি ওয়াজ কিল্ড। Shah SMS Kibriya was killed. So many actions happened. So many terrorist activity under the direct patronage of the government. এবং লাস্টলি শেখ হাসিনার উপরে হামলা সেই অগাস্টের 21 তারিখ। তারেক রহমানের সাথে সরাসরি প্ল্যানিং এর সাথে অ্যাবেটমেন্টের সাথে জড়িত ছিল, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, হি ওয়াজ অলসো ফাউন্ড গিলটি। তারপরে তো উনি ওখানে বসে রাজনীতি করেছে। সেই ক্ষেত্রে কি ওনাকে ব্লক করার চেষ্টা করেছে শেখ হাসিনার সরকার? তো সে ফ্যাসিস্ট হয়ে গেল। আর এরা শেখ হাসিনার প্রেস কনফারেন্স বাংলাদেশে দেখানো যাবে না, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, অথচ শেখ হাসিনার এই প্রোগ্রাম দেখানো যাবে না। তো কে ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ বিচার করবে? তো এখন এই যে এই ঘটনাটা যে বাংলাদেশ সরকার যে ঘটালো, মানে ভারতের যে ফরেন যে করেসপন্ডেন্ট ক্লাব যারা এটা আয়োজনটা করলেন, তাদের কাছে মেসেজটা কি গেল? তারা কি এই বাংলাদেশ সরকারের এই মনোভাবকে যে অন্য দেশের সাংবাদিকদের কমিউনিটির একটা প্রেস কনফারেন্স বন্ধ করতে চেয়েছে আরেক দেশের সরকার, এবং ওইখানে তো আন্তর্জাতিক মিডিয়া, অন্য বিদেশি মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন, তাদের কাছে তাহলে এই মেসেজটা কি গেল? তাদের কাছে মেসেজটা এটাই গেল, বাংলাদেশের আসল স্বরূপ উন্মোচিত হয়েছে। বাংলাদেশের লোকে ভেবেছিল যে ইউনূস সাহেবের এই শাসনের পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার এসছে, একটা ইলেকশনের মাধ্যমে। এই ইলেকশনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় না, সেই ব্যাপারটা পরিষ্কার ভাবেই মানে বোঝা গেছে। কারণ মানব ভাই, এখানে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, হ্যাঁ, সাউথ এশিয়াতে মানে এই দক্ষিণ এশিয়াতে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, জাপানের জিজি প্রেস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এদের মেইন করেসপন্ডেন্ট বা ব্যুরো অফিসার আর ইন দিল্লি। বড়জোর বাংলাদেশে কিছু কিছু এদের স্ট্রিঙ্গার আছে, দু একটা বড় অর্গানাইজেশন, যেমন আমি যখন বিবিসিতে কাজ করি, হ্যাঁ, বাংলাদেশে ঢাকাতে ওদের ফুল ব্যুরো আছে বিবিসি, কিন্তু সিএনএনই তো নেই, ওদের স্ট্রিঙ্গার আছে। এদের মেইন ব্যুরোজ আর ইন দিল্লি। এবং এই দিল্লিতে অবস্থানরত প্রায় 250 থেকে 300 ফরেন মিডিয়ার লোকজন, সেখানে তুরস্কের মিডিয়া থেকে শুরু করে, মধ্যপ্রাচ্যের মিডিয়া থেকে, জাপান চীনের সিনহুয়া মিডিয়া থেকে শুরু করে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সবারই লোক আছে, লেমনদের। হ্যাঁ, ইটস আ ভেরি বিগ ক্লাব, ইটস দ্য বিগেস্ট জার্নালিস্ট মানে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ক্লাব। এরা জি চোখের সামনে দেখলো যে এদের প্রোগ্রাম বানচাল করার জন্য, বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার কতটা সচেষ্ট। তারপরে তারেক সাহেব যখন বলবেন, ও দের ইজ ফ্রিডম অফ স্পিচ ইন মাই কান্ট্রি, হু ইজ গোয়িং টু বিলিভ ইট? কে এটা বিশ্বাস করবে? তো এরা আসলে কি জানেন, ছাগল ছাড়া তো মানে এরা, এদের যে কি পরিমাণ ছাগল। হ্যাঁ, এইসব তারেক রহমানের উপদেশটা যায়, সে একটা ফেসবুকে পোস্ট দিয়ে বলল যে শেখ হাসিনার এই প্রোগ্রাম বাংলাদেশে যারা দেখবে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর আমরা দেখলাম, আমরা এটা ফেসবুকে পোস্ট করা হয়েছে, যে কারা দেখছে শেখ হাসিনার প্রোগ্রাম? তারেক রহমান নিজে দেখছে। শফি সাহেব, ওই যে ইউনুসের যে প্রেস সেক্রেটারি, হ্যাঁ, যাকে আপনারা কি একটা বলেন না, ডাস্টবিন শফি টফি না কি একটা বলেন, হ্যাঁ, জি ওই জি ডাস্টবিন শফি, শিশির মনির একেবারে জামাতের উকিল বাবু, হ্যাঁ, তারপরে সোহেল তাজ, ওই যে বডি সোহেল নামে পরিচিত, এরা সব প্রোগ্রাম ওয়াচ করছে। মানে বাংলাদেশের যে অন্য সাধারণ লোককে ব্লক করা গেছে, কিন্তু এরা তো মান্যগণ্য ব্যক্তি, তো এরা সব শেখ হাসিনার প্রোগ্রাম দেখছে। তো বাবা, এবার ওকে অ্যারেস্ট করো। হোয়াই ডোন্ট ইউ অ্যারেস্ট ইউর ওন প্রাইম মিনিস্টার ফর ওয়াচিং শেখ হাসিনাস প্রোগ্রাম? মানে একটা জিনিস কি মারুফ ভাই, আপনি কেন উপদেষ্টা নিয়োগ করেন? উপদেষ্টা এই কারণে নিয়োগ করা হয় যে মন্ত্রী অনেক সময় পলিটিশিয়ান, তার ওই ডোমেন এক্সপার্টিস নেই, তাই জন্য তাকে অ্যাডভাইস করার জন্য যে ওই সাবজেক্ট বোঝে, তাকে ওরকম একটা লোককে অ্যাপয়েন্ট করা। এরকম একজন লোককে মানে অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যে ছাগল এটা বোঝে না,
হ্যাঁ, যে তুমি বলছো যে শেখ হাসিনার প্রোগ্রাম দেখে থেকে অ্যারেস্ট করা হবে, আর তোমারই লোকজন বসে দেখছে, তোমার প্রধানমন্ত্রী খুব প্রোগ্রাম দেখছে, প্লিজ অ্যারেস্ট হিম, প্লিজ অ্যারেস্ট তারেক রহমান ফর ওয়াচিং শেখ হাসিনাস প্রোগ্রাম। তো ছাগল তো মারুফ ভাই গাছে ধরে না, ছাগল মাটিতেই চতুষ্পদ হাঁটাহাঁটি করে, বুঝতে পেরেছেন? এবং বাংলাদেশে এদের সংখ্যাটা ইদানিং একটু বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? জি, এদের আমি সংখ্যাটা বেড়ে গেছে। এই আপনি চমৎকার ভাবে বলেছেন। এটি বাংলাদেশের মানুষও এখন বুঝতে পারছে যে বাংলাদেশের গণমাধ্যমে সবকিছু ব্ল্যাক আউট থাকলেও বিশ্ববাসী এটি দেখেছে, বরং আরো আগ্রহ নিয়ে দেখেছে, আগ্রহ বেড়েছে। আমি একদম শেষ পর্যায়ে খুব ছোট করে একটু শুনবো আপনার কাছ থেকে যে এই তাবৎ দুনিয়ার বাঘা বাঘা সব মিডিয়া শুধু ভারতেরই না, সবাই শেখ হাসিনার এই বক্তব্যকে এতটা গুরুত্ব সহকারে নিল কেন, তারা এতটা কেন ফোকাস করলো? কি এমন মন্ত্র হ্যাঁ, দিলেন শেখ হাসিনা? না, মন্ত্রণ কিছু না, ইটস নিউজ। নিউজটা কি? মানে হিয়ার ইজ এ গ্রেট স্টোরি ফর দ্য ওয়েস্টার্ন মিডিয়া। সাহেব মেম সাহেবদের কাছে তো এটা বিভৎস একটা ব্যাপার। আমি এত বছর সাহেবদের চাকরি করেছি, আমি তো জানি তারা এইসব ব্যাপারে খুব উত্তেজিত হয়ে যায়। যে হিয়ার ইজ এ লেডি, she is not afraid to go back to the country when a death penalty is hanging on her. কালকে যদি ট্রাম্প সাহেব ডেথ পেনাল্টি পায়, সে আমেরিকা ছেড়ে পালিয়ে থাকে, সে কোনোদিন দেশে ফিরবে? ওরা তো নিজেদের লিডারদের দিয়ে এটা জাজ করে যে আজকে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোন লিডার, তার যদি ডেথ পেনাল্টি তার উপরে লাগু করা হয়ে থাকে, সে দেশে ফিরবে, সাহস করবে দেশে ফিরতে? হিয়ার ইজ এ লেডি, টিপিক্যাল বেঙ্গলি হাউস ওয়াইফ, শাড়ি পরছে পেঁচিয়ে, হ্যাঁ, অত চোখা ইংরেজিও, আপাতত ইংরেজি খুব ফ্লুয়েন্ট না, মোটামুটি মানে মানে মোটামুটি অবশ্যই। বলতে পারে, হ্যাঁ। কিন্তু এরকম একজন মহিলা, টিপিক্যাল বেঙ্গলি হাউস ওয়াইফ, ওই টাইপের একটা ব্যাপার সেবা, তার এতটা সাহস যে সে ডেথ পেনাল্টি মাথায় নিয়ে দেশে ফিরবে। সে নিজে থেকে বলছে, আই উইল গো টু জেল, প্রিপেয়ার দ্য জেল ফর মি, প্রিপেয়ার, ফাঁসির মঞ্চ আমার জন্য তৈরি করো। দিস ইজ এ গ্রেট স্টোরি। যে কোনো মিডিয়ার কাছে, ফরেন, ইন্ডিয়ান, হোয়াট এভার, দিস ইজ এ গ্রেট স্টোরি। ইটস এ স্টোরি অফ এক্সট্রিম কারেজ। যে বড় বড় লোক, এই ট্রাম্প সাহেব এত হাঙ্কু দমকু করে, অত বড় একটা চেহারা, হ্যাঁ। তো ট্রাম্প সাহেবের বিরুদ্ধে যদি ডেথ পেনাল্টি, ডেথ কেন, ওর বিরুদ্ধে ওই ট্যাক্স ইভেশন ফিভেশন কেস, ও সেগুলি ডজ করার জন্য কত রকমের কায়দা কানুন করে। তো ওরা তো নিজেদের লিডারদের দিয়ে জাজ করছে যে হিয়ার ইজ এ লেডি হু লুকস লাইক এ টিপিক্যাল বেঙ্গলি হাউস ওয়াইফ, হ্যাঁ। সে এত বড় সাহস যে এর আগেও তার বিরুদ্ধে 19 বার তার বিরুদ্ধে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছে, যার পুরো খানদানকে শেষ করে দিয়েছে একটা কুতে, হ্যাঁ। এন্টায়ার ফ্যামিলি শি হ্যাজ লস্ট, এবং তারপরে শি ইজ নট অ্যাফ্রেড টু গো ব্যাক। দিস ইজ আ হিউজ স্টোরি, দিস ইজ আ স্টোরি অফ এক্সট্রিম কারেজ। এবং আজকে আপনি যদি দেখেন, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, জাপানের কাগজ থেকে শুরু করে, যে কোনো জায়গায় দেখবেন যে স্টোরির লাইনটা হচ্ছে, শি ইজ গোয়িং ব্যাক উইথ ডেথ পেনাল্টি অন হার হেড। দিস ইজ আ স্টোরি অফ এক্সট্রিম কারেজ। কটা ওয়ার্ল্ড লিডারের এই সাহস আছে আপনি বলুন না? আজকে বাশার আল আসাদ, সে এত বছর প্রায় প্রেসিডেন্ট ছিল সিরিয়া, সে পালিয়ে রাশিয়াতে শেল্টার নিয়েছে, ওখানে ওই আল কায়দার কমান্ডার, সে আজকে প্রেসিডেন্ট অফ সিরিয়া। ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে লাঞ্চ ডিনার খাওয়ায়। এই তো আমেরিকার ব্যাপার, যে এখানে একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট তারা ফেলে দেবে, আর ওখানে আল কায়দার কমান্ডারকে প্রেসিডেন্ট করে বসে। তা আজকে হাফিজ আল আসাদ, হ্যাঁ, সিরিয়াতে ফিরে আসার সাহস করবে? কোন অবস্থায় করবে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে শেখ হাসিনা স্টোরি ইজ দ্য স্টোরি অফ আলটিমেট কারেজ। মানে এই সাহস যে আমাকে মারলে মারবে, ফাঁসি দিলে দেবে, আমি দেশে ফিরছি, আমি বিচারের সম্মুখীন হবো। আর শেখ হাসিনা তো প্রথম থেকেই বলে আসছে, যারা মানে হইচইয়ের মধ্যে আমি দেশ ছেড়েছি, কিন্তু আমি একবারে জ্ঞাতসারে আমাকে, আর এটাও তো ঠিক যে ওনাকে হঠাৎ করেই আর্মি, উনি তো এখানে লুকিয়ে পালিয়ে, মানে উনি লুকিয়ে বোরখা পরে রাতের অন্ধকারে ইন্ডিয়াতে ঢোকেনি। ওনাকে ওনার দেশের সেনাপ্রধান অফিসিয়ালি ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে সিকিউরিটির ক্রাউন দেখিয়ে ইন্ডিয়াতে এনে, মিলিটারি প্লেনে করে এনে নামিয়ে দিয়ে গেছে উনি। তারপরে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা, ইন্ডিয়াতে সব পার্টির সাথে শেখ হাসিনা, সবাই শেখ হাসিনাকে ইন্ডিয়ার ফ্রেন্ড মনে করে, সেখান থেকে এখানে যথাযথ প্রোটোকল দিয়ে, মর্যাদা দিয়ে রাখা হয়েছে। এবং ইন্ডিয়ান লাইন খুব ক্লিয়ার, বহিঞ্জি, সবারই বহিঞ্জি উনি, যতদিন বহিঞ্জি এখানে থাকবে শিল স্টে, জয়শঙ্কর পরিষ্কার এটা বলে দিয়েছে আমাদের পড়াশোনা। এখন শেখ হাসিনা দেশে ফিরতে চাইছে, উই ক্যানট স্টপ। কিন্তু অনেক অনেক এখানে ধন্যবাদ সবথেকে আপনাকে। বড় কথা হচ্ছে, দিস ইজ এ স্টোরি অফ আলটিমেট কারেজ, শি ইজ নট, মানে আপনি একটা জিনিস দেখুন, যেসব ইস্ট ইউরোপের ডিক্টেটরদের পতন হয়েছে, সেই
মানে অ্যান্টি কমিউনিস্ট আপরাইজিং ইস্ট ইউরোপের সময়। যারা পালিয়েছে পালিয়েছে, যারা মারা গেছে মারা গেছে, কিন্তু মানে যেখানে উনি একটা দেশে বসে থাকতে পারছেন সেফ এন্ড সিকিউর, সেখানে মানে সাহস করে দেশে ফিরে যাবে, বিচারের সম্মুখীন হতে চাইছে এবং দরকার হলে আমার ফাঁসি দেবে। আরে ফাঁসি হয়তো তারেক সাহেবের দেওয়ার ক্ষমতা নেই, সাহস হবে না, কিন্তু যে কোনো সময় তো একটা জেহাদি এক্সট্রিমিস্ট অ্যাটাক হতে পারে, কেন পাকিস্তানের কাছে একটা আনফিনিশড এজেন্ডা যে শেখ মুজিব নে মুল্ক তোড় দিয়া, শেখ মুজিব ইজ এ ট্রেটার, ওর খানদান শেষ করে দিতে হবে, টোটাল এলিমিনেশন, যেটা পাকিস্তানিরা করে। ওদের নিজেদের ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে জেলে 2 বছর নির্বিচারে ঢুকিয়ে রেখে দিয়েছে ইমরান খান সাহেবকে, যে ইমরান খান পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিল। এই পাকিস্তানিরা শেখ হাসিনাকে তো যে কোনো সময় জিহাদি পার্টি অ্যাটাক করতে পারে। জি, এই অনেক জায়গাতে ধন্যবাদ। দাঁড়িয়ে ভদ্রমহিলা যাচ্ছেন, এটা একটা দিস স্টোরি অফ আলটিমেট কারেজ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শেষ যেখানটায় করলেন যে এইটি একটি নিউজ এবং এইটা হচ্ছে এতটাই একটা বিশাল একটা নিউজ যেটি আসলে বিশ্ব মিডিয়া কোনোভাবেই মিস করতে চায়নি, যেটি বাংলাদেশের মিডিয়াকে ব্ল্যাক আউট এখন করে এটা সরকার এই বাংলাদেশের প্রতিবাদ। রাজপুরুষরা আজকে যারা ক্ষমতায় আছে তারা তো এটা বুঝবে না, তাদের মধ্যে অনেকেই আছে যাদের সূক্ষ্ম দুটো শুদ্ধ দুটো বাক্য লিখে দিলে ক্রিয়াকর্ম খুঁজে পাবে না, তো ওরা নিউজ কি করে বুঝবে? আর ওরা চাইছে ওয়ার্ল্ড প্রেস তাদের মিডিয়া এথিক্স, মিডিয়া জার্নালিজম এইসব ওদের কথাই চলবে, যখন তখন ব্যান করবে, যখন তখন ইয়ে করবে, এগুলি বলে লাভ নেই। মানে বাংলাদেশ, আমার যেটা খারাপ লাগে, উই ইমোশনালি আইডেন্টিফাই বাংলাদেশ, কিন্তু এমন সব ছাগল লোক ওখানে সরকার চালাচ্ছে, দে আর মেকিং বেঙ্গলিজ লুক লাইক ফুলস। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আমিও তো বাঙালি, যে লোকে ভাবে বাঙালিরা ছাগল, এই ধরনের কি সব লোক এখানে সরকার চালাচ্ছে, মানে এই ধরনের কথাবার্তা। যাই হোক, জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাকে সময় ধন্যবাদ, দিয়েছেন। আপনি ভালো আপনাকেও থাকুন, সুস্থ ধন্যবাদ। থাকুন, নিরাপদে থাকুন। আবার কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো সময়। নিশ্চয়ই। আর আপনার সব শ্রোতাদের জন্য খোদা হাফেজ।